দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। র্যাঙ্ক ব্যাচ পড়ানো হল পদোন্নতিপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের। আধিপত্যের জেরে নড়াইলের বড়কুলা গ্রামে সহিংসতায় বাবা ছেলে সহ ৫ জন নিহত। ২ সাবেক ইউপি চেয়ারম্যানের আধিপত্যের জের। ঢাকা ২টি সহ ৬ সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ। শিগগিরই হবে নির্বাচন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিদায়ী তাজুল ইসলাম বললেন, আনন্দ নিয়ে ফিরছি। আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইব বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। ১২ মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন। স্পিকার সহ অন্য পদগুলোর ব্যাপারে হবে সিদ্ধান্ত। সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞরা। 15 মিনিটে একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে এটা কোথাও সোনার হরফে লেখা থাকার দরকার নেই। মন্ত্রী তো নাই, কোনো পজিশনে নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ হয়েছে এই দুইজনের কাউকে আমার মনে হয় যে সংসদ বসে সিদ্ধান্ত নেবে। রমজানেই ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা সরকারের। সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ। স্বচ্ছতা প্রতিশ্রুতি মন্ত্রীর। ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সকালে সেখানে পৌঁছলে তাকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধানগণ। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ৩ বাহিনীর প্রধানগণ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এরপর তিনি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানগণ, প্রতিরক্ষা সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। দুপুরে ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। পরে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে উপদেষ্টা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করছে সরকার। নির্বাচনী ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে স্বাধীন ও উন্নত বাংলাদেশ করতে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম। দর্শক, এই পর্যায়ে আমরা একটু সেনানিবাসে যেতে চাই। সেখানে আমার সহকর্মী আহমেদ রেজা রয়েছেন। রেজার সঙ্গে কথা বলবো। রেজা, আজকে তো প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন, তার সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টাও ছিলেন। তাদের আজকের কার্যক্রম সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই আপনার কাছ থেকে। ছোঁয়া, আমি মূলত এখন রয়েছি আগারগাঁয়ের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেইখানে, এবং সেখানে এখনও আসলে যে পরিদর্শন করছেন প্রতিরক্ষা সচিব অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিনি আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আসলেন। অর্থাৎ তিনি নবনিযুক্ত হিসেবেই এই মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আসলেন এবং আসার পরপরই এখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তার যে বৈঠক সেটি এখন মূলত চলছে। বৈঠকে 3টি বিষয় আসলে মূলত মোটা দাগে গুরুত্ব সহকারে বলেছেন তিনি। প্রথমত যে বিষয়
বিষয়টি তিনি বলেছেন সেটি হচ্ছে যে সশস্ত্র বাহিনীর যে সম্প্রসারণ সেটি তিনি আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন এবং সেখানে বলেছেন যে আধুনিকায়নের যে কার্যক্রম সম্পন্ন করার অর্থাৎ উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আধুনিকায়নের যে প্রয়োজনীয়তা সেটিকে তিনি তুলে ধরেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও কীভাবে সুদৃঢ় করা যায় সেটিকেও কিন্তু আলাদাভাবে গুরুত্ব আরোপ করেছেন। মোটা থেকে এই তিনটি বিষয়ে তিনি আসলে গুরুত্ব আরোপ করেছেন এবং এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি নিয়েও আসলে তিনি কথা বলেছেন যে এই মন্ত্রণালয়ে যারা কাজ করেন তাদের যে সক্ষমতা বৃদ্ধিটা খুব জরুরি। আপনি জানেন এই মন্ত্রণালয় বিভিন্ন কারণে স্পর্শকাতর একটি মন্ত্রণালয় এবং এখানে সচরাচর যেই প্রতিরক্ষা উপদেষ্টার যে পরিদর্শনটি সেটি আসলে ক্রমান্বয়ে কম হয়। আমরা বিগত সময় যেটি দেখেছি গণমাধ্যমের জায়গা থেকে তুলনামূলকভাবে কম। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরে এটি তার প্রথম সফর এবং পরিদর্শন এই মন্ত্রণালয় এবং সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি করে যে তিনটি বিষয়ের কথা বলছিলাম, বিশেষ করে আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ এবং একই সাথে যে প্রতিরক্ষা ব্যবস্থা যে সুদৃঢ় করবার যে পরিকল্পনা সেটিকে তিনি আলাদাভাবে নিয়েছেন। এবং এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, ছোঁয়া, আপনি জানেন যে বর্তমান যেই রাজনৈতিক সরকারের যে দলটি রয়েছে বিএনপি, তারা আসলে তাদের যেই ইশতেহারে কিন্তু বা এই কথাগুলো বলা হয়েছিল যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কীভাবে সুদৃঢ় করা যাবে সেটির একটি ব্যবস্থা বা নির্দেশনা কিন্তু আগেই তিনি দিয়েছিলেন। ফলে এখন যিনি তিনি বক্তব্য রাখছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অর্থাৎ যে প্রতিরক্ষা উপদেষ্টা, তিনি সেখানে বিশেষ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো মূলত কর্মকর্তা কর্মচারীদের সাথে তো বটেই, একই সাথে এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কিভাবে বেশি ত্বরান্বিত করা যায় সেই প্রয়াসটি তিনি রাখছেন। আধুনিকায়ন করা যায়। অনেক ধন্যবাদ রেজা আপনাকে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। এ সময় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান তিনি। একই সাথে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। সাক্ষাতে আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশ ও চায়নার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী। একই সাথে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাবে বলেও আশা করেন তিনি। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সেই বার্তাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত। জানান বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ জন। উপজেলার সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সিংগাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে আধিপত্য বিস্তার নিয়ে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরোধ দীর্ঘদিনের। স্থানীয়রা জানিয়েছে বিরোধের জেরে ভোরে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের ওপর। এতে ঘটনাস্থলে নিহত হন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। পরবর্তীতে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের ওপর। এতে আহত হয় বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওসিকুর ফকির নামে একজন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফেরদৌস শেখের ছেলে মুন্না শেখেরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ ও সেনাবাহিনী। মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। 3 জন এই গ্রুপের, একজন ওই গ্রুপের। তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। দর্শক, পুলিশের বক্তব্য শুনলাম। একটু ঘটনাস্থলে যেতে চাই। আমার সহকর্মী রাজু শেখ রয়েছেন সেখানে। রাজু, এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই, এখনকার কি আপডেট রয়েছে এবং জড়িতদের ধরার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? সোহা, যেমনটি আপনি বলছিলেন, নড়াইল সদর উপজেলার সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় আজ প্রতিপক্ষের হামলায় 3 জন নিহত হয় ঘটনাস্থলে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই একই পক্ষের আরো একজন নিহত হয়। এছাড়া আমরা খবর পেয়েছি যে হামলাকারী যারা ছিল সেই পক্ষের একজনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তো এই নিয়ে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় মৃত্যুর সংখ্যা 5
এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছে। আমরা সকাল থেকে ঘটনাস্থলে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে 3 জন ঘটনাস্থলে মারা গিয়েছিলেন সেখানকার সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্দাল শেখ গ্রুপের যে 3 জন ঘটনাস্থলে মারা গিয়েছিলেন, তাদের মরদেহ কিন্তু আনতে পরিবারের সদস্যরা খুবই ক্ষুব্ধ ছিল। তাদের মরদেহ হাসপাতালে আনতে দিচ্ছিল না ময়নাতদন্তের জন্য। পরবর্তীতে পুলিশ, সেনাবাহিনী এবং নড়াইল 1 আসনের যিনি সংসদ সদস্য তিনিও এসেছিলেন, সেখানে এসে তাদেরকে কিন্তু বুঝিয়ে তারপরে সেই মরদেহ 3টি নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জেলা হাসপাতালের মর্গের সামনে, সেই মরদেহগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আর আইন শৃঙ্খলার যে বিষয়টি, সকাল থেকে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী উপস্থিত ছিলেন। তারা এলাকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার জানিয়েছেন যে এই ঘটনায় প্রকৃত পক্ষে যারা অপরাধী আছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনবেন। সেক্ষেত্রে দল, মত, ধর্ম কিংবা অন্য কোনো কিছুই দেখা হবে না। অপরাধীর পরিচয় শুধু অপরাধী দেখেই কিন্তু তার শাস্তি নিশ্চিত করা হবে। সোহা, এই ছিল নড়াইল থেকে আমার কাছে এই ঘটনার সর্বশেষ। পরবর্তীতে যদি আরো কোনো তথ্য পাই তাহলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিব। অবশ্যই রাজু, অনেক ধন্যবাদ আপনাকে এখন যোগ দেওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। শুরু থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম ছিলেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। সদ্য বিদায়ী এই চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই হত্যাকাণ্ড আওয়ামী লীগের গুম খুনের বিচারের স্বচ্ছতা নিশ্চিত করেছে তার টিম। ভবিষ্যতে সরকার এই বিচার চলমান রাখবে বলে আশা তাজুল ইসলামের। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। দেশের 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতা বলে কর্পোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণে মোহাম্মদ আব্দুল সালাম, ঢাকা উত্তরে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। নিয়ম নীতি থাকার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই কথাই জানান তিনি। দলের মহাসচিব বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান মির্জা ফখরুল। আরও বলেন, অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।
দর্শক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। এখন ইইউ ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার ও ঢাকার ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করছেন। আমরা আরও আপডেট জানতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমার সহকর্মী মাহফুজ মিশু আমার সঙ্গে কথা বলবেন। মিশু, কি বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং কখন এসেছেন তারা, আর ইইউর সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে একটু জানতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছিল সকাল ঠিক 11:30টায় এবং সেটি শেষ হয়েছে 1টার দিকে, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা দীর্ঘস্থায়ী হয়েছিল এই বৈঠকটি। এবং এই বৈঠকে মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আমরা যেমনটা ধারণা করছিলাম, কারণ মার্কিন রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে শুভেচ্ছা জানিয়েছেন, তারপরে তিনি দীর্ঘ সময় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে। এবং এই বৈঠকের পরে মার্কিন রাষ্ট্রদূত যখন বেরিয়ে যান, আমরা তাকে অ্যাপ্রোচ করেছিলাম কথা বলার জন্য। তিনি ক্যামেরার সামনে কোনো কথাই বলেননি, শুধু একটি শব্দই তিনি উচ্চারণ করেছেন, ইট ওয়াজ এ ভেরি গুড মিটিং, এইটুকু লাইনে তিনি বলছেন। এর বাইরে তিনি এক্স হ্যান্ডেলে যেটি টুইট করেছেন তাতে আগামী দিনে দুই দেশের যে অগ্রযাত্রা সমৃদ্ধির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে সেটি অব্যাহত থাকবে। ফলে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক সম্পর্কে আমরা এখনো কিছু জানি না, কিন্তু আমরা যেমনটা ধারণা করছি এবং যেমনটা আমাদের সূত্রগুলো বলছে তাতে খুব স্বভাবতই নতুন সরকার একটি, এবং এই সরকার একটি নির্বাচিত সরকার, 5 বছর মেয়াদী সরকার। পরে এই সরকারের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প প্রশাসন এবং সেই ট্রাম্প প্রশাসনের যে অগ্রাধিকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানো, সেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কিভাবে বাংলাদেশে বাড়ানো যায় সেটি স্বভাবতই আলোচনায় আসার কথা। একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল সেটি আবার হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়ার পরে সেটি যে খানিকটা কমলো, সেখানে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে কিনা এবং কিভাবে বাংলাদেশি পণ্য রপ্তানি, বিশেষ করে গার্মেন্টস পণ্য রপ্তানি এবং অন্যান্য পণ্য রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ানো যায়, সেই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের কূটনীতি যেহেতু অর্থনীতি নির্ভর হয়ে আবির্ভূত হচ্ছে, ফলে ব্যবসা বাণিজ্য কূটনীতি এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। 1টার কিছুক্ষণ পরপরই ইউরোপীয় ইউনিয়নের যিনি ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার, তিনি তার 9 দেশের রাষ্ট্রদূতকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এবং সেখানে ইউ প্লাস যে শুভযোগ সুবিধাগুলো বাংলাদেশ পাওয়ার কথা, বিশেষ করে বাংলাদেশ গ্র্যাজুয়েশনের পরে কি পরিস্থিতি হবে বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোর কথা অব্যাহতভাবেই বাংলাদেশ বলে আছে। ফলে সেসব বিষয় নিয়ে নিশ্চিতভাবেই কথা হবে। ছোঁয়া, তার মানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অনেক ধন্যবাদ মিশু আপনাকে। কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ বা হুইপি বা কারা হচ্ছেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বাকিটা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। তবে এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকেই নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। আলোচনা হচ্ছে, যখন সংসদ বসবে তারপরে হবে এটা। সংসদের সব সদস্যরা মিলে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করেন। আপনি বললেন অনেকের নাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে কিংবা তাদের বাইরে থেকে কেউ একজন হবেন ইনশাল্লাহ। তবে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন তাদের অনুপস্থিতিতে সভাপতিত্ব করতে পারবেন যে কোনো সিনিয়র সদস্য। 15 মিনিটের একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে
এটা কোথাও সোনার হরফে লেখা থাকার দরকার নেই। সাধারণ জ্ঞানে বলে একটা আমাদের একটা ভদ্রতা হলো মুরব্বীদের সাধারণত হিসেবে ডাকা হয়, যারা সংসদ সদস্যদের মধ্যে মানে মন্ত্রিত্ব নাই, কোনো পজিশনে নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ হয়েছেন, এই দুইজনের কাউকে আমার মনে হয় যে সংসদ বসে সিদ্ধান্ত নেবে। সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই হিসাবে 12 মার্চের আগে প্রথম অধিবেশন বসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। অধিবেশনের জন্য প্রস্তুতিও নিচ্ছে সংসদ সচিবালয়। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, এখন কর্তৃপক্ষ সময় দিবে, তারিখ দিবে, আমরা সংসদ অধিবেশন শুরু হবে, প্রথম অধিবেশন যে আহ্বান হবে আমরা প্রস্তাব পাঠাচ্ছি। সংসদ সদস্য হিসাবে শপথের দিনই জামায়াত আমিরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করে বিরোধী দল, আর বিরোধী দলীয় চিফ হুইপ করা হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের বার্তা স্টান্টবাজি নাকি সত্যি পরিবর্তনের অংশ? সাধারণ মানুষ তার বিচার করছে ফলাফলের অপেক্ষায় থেকে। তারা বলছেন সরকারি প্লট, গাড়ি না নেওয়া কিংবা প্রোটোকলে গাড়ির বহর কমিয়ে সাধারণের মতো চলাফেরা ভালো দিক। এর সাথে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহিতা আর বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে পুরো সরকার যদি দীর্ঘমেয়াদে কাজ করে তবে সেটি হবে ইতিহাস। আলামিন হক অহন জানাচ্ছেন বিস্তারিত। দূর থেকেই চোখে পড়ে এই একদল তরুণ তরুণীর সরব আড্ডা। কাছে যেতেই বোঝা গেল আড্ডার অন্যতম আলাপ নতুন সরকারের নানা দিক নিয়েই। সচেতন সব শিক্ষার্থী খবর রাখছেন তারেক রহমানের বিলাসী সুবিধা বর্জনের মতো কিছু সিদ্ধান্তের ব্যাপারেও। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কিনা। এমন আলাপ যখন চলছে তখনও ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন এনে চলছেন প্রধানমন্ত্রী। 12 থেকে 14টির বদলে 4 থেকে 6টি গাড়ির বহর, আর আগে থেকেই সড়ক বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে নেই পুলিশ। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলোতে এর আগে কেউ করে না, পাবলিক পিয়ারের জন্য হইলেও কেউ করে না, বাট উনি তো একটা ট্রাই করতেছে। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে এই ধরনের তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। একটা রাজনৈতিক পরিবর্তন আনতে গেলে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমার কাছে পার্সোনালি স্ট্যান্ডবাজি মনে হয়নি। শিক্ষার্থীরা বলছেন অর্থই শুধু দুর্নীতির মাপকাঠি নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। প্রধানমন্ত্রীর সেই বার্তা মন্ত্রী পরিষদের সবাই না শুনলে ভিডিওবাজি হয়ে যাবে সব উদ্যোগ। এ থেকে কোনগুলা কার্যকর হয় আর কোনগুলা হয় না এটা এখন দেখার বিষয়। যতদিন ক্ষমতায় থাকবি ততদিন যদি কার্যক্রম থাকে তাহলে জনগণের মানুষের ভালো। যদি একলা করে আর যদি আর লগেরটা যদি উল্লাপাল্লা করে তাই তো রইল না। ফার্মগেটে 27 বছর ভ্রাম্যমাণ ব্যবসা এই বাবলু মিয়ার। তারেক রহমানের নানা খবর তারও জানা, তবে বাবলুর কাছে পরিবর্তন মানে নিত্যপণ্যের দাম নাগালে থাকা। দ্রব্যমূল্যের দাম না কমায় তাহলে তো সমস্যা আমাদের, কারণ এই যে মানে 700-800 টাকাও এখন কামাই করলেও থাকে না পকেটে টাকা। উনি তো 17 বছর কি আসছে, বিদেশ দেখছে না, সেখানে চাঁদাবাজি আছে, কিচ্ছু তো নাই, কিচ্ছু নাই। দিনের প্রায় পুরোটা সময় যাদের সড়কেই থাকতে হয় তাদের কাছে তারেক রহমানের এই পরিবর্তন ভিন্ন বার্তাই দেয়। যখন উনি যাবে অফিসে তখন প্রত্যেকবার যদি ধরে রাখে তাহলে বোঝা যাবে যে না, সরকার প্রধান যে কথা বলছে ওনার কথার সাথে কাজের সাথে মিল আছে। দিন যত গোনাবে সামনে এটা বুঝতে পারবো আমরা সবাই, এটা স্ট্যান্ডবাজি নাকি সত্যই উনি একজন আমাদের গরিবের কথা বুঝে, দরদটা বুঝে নাকি। সাধারণ মানুষ মনে করেন নেতারা নাগরিকদের মতোই জীবনযাপন করবেন, সেটিই স্বাভাবিক। কিন্তু যুগে যুগে ক্ষমতাধরদের জন্য বিশেষ সুবিধার রেওয়াজ নেতাদের বিচ্ছিন্ন করেছে জনগণের কাছ থেকে। বাংলাদেশের জনগণ যেহেতু 17 বছর ধরে এক রকমের শাসনের মধ্যে ছিল, তো সেখান থেকে আসলে মানে একটা হীনমন্যতা সৃষ্টি হয়েছে বলা যায়। কারণ আমরা আসলে মানে বিশ্বাস রাখতে পারি না অনেক ক্ষেত্রে যে এই সরকারও আগের মতো হয়ে যাবে কিনা। আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বর্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাত 4:45টার দিকে রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে জিহাদ স্টোর জাহানারা ভিলা ভবনের নিচতলার ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শেখ নিমান, তার স্ত্রী পিঙ্কি আক্তার, ছেলে সানফ শেখ, মাইয়ান ও শ্যালক রিয়াদ হাসান অপু। পরিবারের সদস্যরা জানান রাতে সেহরি করার জন্য রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের ধারণা রান্নাঘর থেকে গ্যাস লিকেজ হয়ে জমেছিল।
চিকিৎসকরা জানান 4 জনের মধ্যে পিঙ্কির অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। শিশু মাইয়ান ও তার বাবা নোমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। যখন সে ফায়ার করছে, ফায়ার করার সাথে পুরা ইয়ে জ্বলে গেছে, পুরা রুম, একটা রুম ছিল, একটা রুম পুরা অলরেডি ব্রাস্ট হয়ে আগুন লেগে গেছে। পুরোপুরিভাবে তো আর জানতে পারি নাই, যে যতটুকু জানছি মানে যে গ্যাস লিকেজই হবে আর কি, আনুমানিক এটাই মানে ভাবতেছি আমরা। তো 7% যার উনি আসলে সংখ্যামুক্ত, ওনাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়ে দিব। 75% যিনি উনি আসলে ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, আর বাকি 2 জনও আশঙ্কাজনক। তো ওনাদেরকে আমরা আসলে অবজারভেশনে রেখে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা গেলে ওনাদের পরিস্থিতি সম্পর্কে বলতে পারবো। এদিকে চট্টগ্রামের হালিশ শহরে একটি বাসায় বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারে 9 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য 5 জনকে ঢাকায় আনা হচ্ছে। ভোরে হালিশ শহরের H ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ভোর 4:30টার দিকে হালিমা মঞ্জিল নামে একটি 6তলা ভবনের 3য় তলার একটি হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ধারণা, রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। স্থানীয়রা বলছেন ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না, কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে যায়। ঘটনাস্থলেই আছেন আমার সহকর্মী আলামিন শেখদার, তার কাছ থেকে বাকি আপডেটটা জানতে চাই। আলামিন, ঘটনাস্থলের এখনকার যদি অবস্থাটা জানতে চাই, কি দেখছেন এবং এই যে এত বড় একটা বিস্ফোরণ হলো, ফায়ার সার্ভিসের সদস্যরা কি বলছেন এই ব্যাপারে? ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে আমরা কথা বলেছিলাম, যারা এখানে উদ্ধার কাজ পরিচালনা করতে এসেছিলেন। তারা যেটা বলছেন, এইটার বিস্ফোরণের পেছনের মূল কারণটা হচ্ছে যে লাইনের চুলা যেটাকে বলা হয়, অর্থাৎ এলপিজি ছাড়া হচ্ছে যেটা সিলিন্ডার গ্যাস ছাড়া হচ্ছে যেটা চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে লাইনের গ্যাস রয়েছে, সেই গ্যাসের চুলো থেকেই এই জমে থাকা গ্যাসের সৃষ্টি হয় এবং সেখান থেকেই আগুন ধরাতে গেলে, অর্থাৎ ঠিক ভোর সেহরির যে সময়টি, সেই সময়টিতে যখন এই ফ্ল্যাটের যারা বসবাস করতেন তারা যখন সেহরির খাবার গরম করার জন্য গিয়েছিল, যখন তারা আগুন ধরাতে যায় সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মূলত হচ্ছে এই যে চুলোটি দেখা যাচ্ছে, সেই চুলোটির যে সুইচ থাকে, গ্যাসের সুইচ যেটা দেখা যাচ্ছে, সেটি চালু করা ছিল। সেখান থেকেই গ্যাস বের হতে হতে পুরো ফ্ল্যাটটি একটা গ্যাস চেম্বারে পরিণত হয় এবং যখন তারা সেহরির সময়তে গিয়ে খাবারটা গরম করতে যাবে, সেই সময়টিতে যখন তারা আগুন ধরায়, তখনই কিন্তু বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের সাথে সাথে এই ফ্ল্যাটের পাশাপাশি আশপাশের আরো 3-4টি ফ্ল্যাট এবং ভবনটির 3য় তলার এই ঘটনা, কিন্তু 4র্থ তলাতেও বেশ কিছু ফ্ল্যাটের সামনের ঘরের যে দরজা, ফ্ল্যাটের দরজাগুলো ভেঙে যায়, কাচের যে জিনিসপত্রগুলো থাকে, থাই গ্লাস, সবগুলো কিন্তু একেবারে ভেঙে চুরমার অবস্থা হয়ে গেছে। এবং এই যে ঘরটিতে আমরা দেখাচ্ছি চারপাশে, এই ঘরের আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসে এবং আসার পরে আগুন নিয়ন্ত্রণে আনতেও তাদের ঘণ্টাখানেকের মতো সময় লাগে এবং আশপাশের যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে আমরা যেটা কথা বলে জানতে পারি এবং সিসিটিভি ফুটেজেও আমরা যে দৃশ্য দেখতে পাই, সেটা হচ্ছে যে এই যে বিস্ফোরণ হওয়ার পর এখানকার, অর্থাৎ এই ফ্ল্যাটে যারা বসবাস করতেন তারা 9 জনই দগ্ধ অবস্থায় ঘর থেকে ছোটাছুটি করে বের হচ্ছিল, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করছিল। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিস্ফোরণের সাথে সাথে 2-3 জনকে আমরা দেখি যে তাদের পুরো পোশাক গা থেকে পুরে পড়ে যাচ্ছে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে একেবারে সেহরির সময়, সেটাই আমরা দেখলাম। একদম খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা এবং এই ঘটনার পর আসলে সবাই সতর্ক হবেন, এটি আসলে বলা চলে। অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ফ্যামিলি কার্ড, ভোটার আকর্ষণে দলের ট্রাম্প কার্ড ছিল এটি। এখন প্রতিশ্রুতি রক্ষার পালা। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে গঠন হয়েছে মন্ত্রিসভা কমিটি। চলতি রমজানেই পরীক্ষামূলক কার্যক্রম চালুর লক্ষ্য ঠিক করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পুরোপুরি সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতির দিকেও দিতে হবে বিশেষ নজর। আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম।
পূর্বাঞ্চলের হর্দি বাজারে পড়েছে বিকেলের নরম রোদ। বালু নদীর পাড়ের এই ছোট্ট হাটে রোজার দিনে নেই সেরকম ব্যস্ততা, তবে নিয়ম করে পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবীণ এই নারীরা। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মনের জোরে চলছে জীবন। সারাদিন বাবা এক দুপুর ইটানি করি, আবার রোজার মাস না সহালায় বলুন আর কোনো কাম করি না বাবা। এই শাক পাতা তুলি, ডিম ডুমাইনা বেশি, আশপালি মুরগি পালি। অনেক কষ্ট আমার বাবা, আমার অনেক কষ্ট। আমি শাক সবজি দুইটা নাতি পারি। নতুন সরকারের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শুনেছেন তারাও। মনে মনে এরই মধ্যে একরকমের বাসনাও তৈরি হয়েছে, তবে কোথায় কিভাবে পাওয়া যাবে এই কার্ড সে সম্পর্কে কিছুই জানেন না তারা। কোনো রকম চালায় 5-6 জন মানুষ খাওয়াইয়া, 5 জন মানুষ একজনে পারে সামলান দিত। আমাকে কেউ কোনো সাহায্য দেয় না বাবা, এই বিপদ, এই সমস্যা আমাদের। এই যে নিজে হাতে পাই করে চিলাপিলা খাওয়ানো লাগে। এমন শ্রমজীবী নারীরা যদি ফ্যামিলি কার্ডের আওতায় আসেন তবে নিশ্চিতভাবেই তারা সুফলভোগী হবেন। চূড়ান্তভাবে কার্ড বিতরণের আগে সঠিক মানুষ যাচাই এবং বাছাই একটা খুব বড় রকমের চ্যালেঞ্জের কাজ হবে। নির্বাচনের আগে থেকেই বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল এই ফ্যামিলি কার্ড, যেখানে মিলবে নির্দিষ্ট অঙ্কের অর্থ সহায়তা অথবা খাদ্য সামগ্রী। মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই সুবিধার আওতাভুক্ত হবেন। সরকার গঠনের পর থেকেই শুরু হয়েছে কাজ। এরই মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিছিয়ে পড়া মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে দেশের 8 বিভাগের 8টি উপজেলায় প্রাথমিকভাবে কার্ড বিতরণ করা হবে, যা শুরু হবে বান্দরবানের লামা থেকে। এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। প্রাথমিক হিসাবে সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা ও সহায়তার পরিমাণের উপর নির্ভর করে বার্ষিক ব্যয় দাঁড়াতে পারে কয়েক হাজার কোটি টাকায়। বিশাল এই প্রকল্পের প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা বজায় রাখার কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই বর্তমান অর্থবৎসরে যেভাবেই হোক এখান যে টাকা প্রয়োজন, তারপর আগামী অর্থ বছর এটার জন্য বাজেটারি অ্যালোকেশন এবং ডুপ্লিকেশন অফ ফাইন্যান্সিং এবং পিলফারেজ অফ ফাইন্যান্সিং, এগুলো প্রিভেন্ট করে ইনশাল্লাহ এটার বৃহৎ অংশই জোগাড় হয়ে যাবে। স্বচ্ছতা না থাকলে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ফ্যামিলি কার্ডের লক্ষ্য অর্জন নাও হতে পারে, ভেস্তে যেতে পারে বহুল আলোচিত প্রকল্পটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হজ যাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অগ্রাধিকার দিয়েই কাজ করবে সরকার, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আফরোজা খানম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে সব ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার। এছাড়া বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আগের দুর্নাম ঘুচিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। প্রায়োরিটি বেসিসে থার্ড টার্মিনালকে নিয়ে কী করা যায়, এটা একটা আমাদের কাজ। তারপর সামনে আমাদের হজ আসছে, হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা একটা সেকেন্ড কাজ। এটা আরেকটা আমরা চাচ্ছি প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে যে না একটা পরিবর্তন এসেছে। বিভিন্ন পয়েন্টে আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে, হারও বেড়েছে বেশ। অন্তর্বর্তী সরকার এবং নতুন সরকারের আমলেও এই প্রবণতা বন্ধ হয়নি। ঢাকা চেম্বার আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। জানান, চাঁদাবাজির কারণে শিল্প খাতের কার্যক্রম ব্যাহত হয়েছে। বিদেশি বিনিয়োগ, রপ্তানি, আয় বাড়ানোর তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার। বলা হয়, অন্তর্বর্তী সরকার নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। জ্বালানি, ব্যাংক খাতের অবস্থা নাজুক করে তুলেছে ব্যবসার পরিবেশ। তাসকিন আহমেদ অভিযোগ করেন, কিছু ব্যবসায়ী ব্যাংকের হাজার কোটি টাকা লোপাট করেছে, যা প্রভাব পড়েছে ব্যবসায়ী সমাজের ওপরও।
বাঙালি নারীর অঙ্গসজ্জা মানেই শাড়ি। ঈদ কেনাকাটায় তাই বাড়তি বাজেট রাখছেন ক্রেতারা। চিরায়ত আভিজাত্যের প্রতীক কাতান, জামদানির পাশাপাশি গুরুত্ব পাচ্ছে হাল আমলের অর্গানজাও। তবে সবকিছুর পর গ্রীষ্মকালের ঈদের স্বস্তি আর বাজেটের কথাও ভাবছেন অনেকে। রমজান শুরু হতে না হতেই বদলাচ্ছে বিপণী বিতানগুলোর দৃশ্যপট। উৎসবকে রাঙিয়ে তুলতে শাড়ির দোকানে বাড়ছে নারীদের ভিড়। ঈদ আসতে ঢের বাকি, কিন্তু পছন্দের পোশাক হাতছাড়া করার ঝুঁকি নিতে চান না কেউই। ভিড় এড়িয়ে শপিং সারতে আর সময় বাঁচাতেই আগাম এই প্রস্তুতি। দেশি জামদানি কিংবা ঐতিহ্যের মসলিন, পাশাপাশি ভিনদেশি শাড়ি ঈদে যোগ করছে ভিন্ন মাত্রা। এবার তরুণীদের পছন্দের শীর্ষে ভারী নকশার অর্গানজা। মাত্র ১৫০০ টাকায় শুরু হওয়া এসব শাড়ি বিকোচ্ছে ১৫০০ পর্যন্ত। রুচির সাথে বাজেটের সমন্বয় করতে দোকান থেকে দোকানে ছুটছেন ক্রেতারা। আম্মুর জন্য শাড়ি নিতে এসেছি, পাশাপাশি রিলেটিভদেরকেও দিব। তো আমার এবারে গরমে যেহেতু ঈদটা পড়ছে, তা রোজা চলছে, তো আমার মনে হচ্ছে যে একটু লাইট ওয়েটের সিল্কের মধ্যে পেলে ভালো হয়। কাতান কিনতে আসছি, তারপর আবার ইন্ডিয়ান কিছু কালেকশন আছে, পাকিস্তানি কালেকশন আছে। প্রথমত হচ্ছে চোখে সুন্দর লাগা, যেটা আমাকে খুব মানাবে সেরকম সাবলীল দেশীয় টাইপের প্রতি একটু ফ্যাসিনেশনটা আছে। রমজানের প্রথম সপ্তাহের পরিস্থিতি দেখে আশাবাদী বিক্রেতারাও। ক্রেতাদের পছন্দসই পণ্যে সাজাচ্ছেন পসরা। প্রত্যাশা, ঈদের আগ মুহূর্তে বাড়বে বেচা কেনার গতি। কাতান আইটেমটাই আমাদের এখানে সবচেয়ে ভালো করতেছে, আর প্লাস কাজ করা অর্গানজা, জর্জের শিফনের উপরে এবং জিমিচু সিল্কের উপরে কিছু কাজ আসছে। তারপর আপনার কটন আইটেমের উপরে কিছু কাজ আসছে। জামদানিটাও মোটামুটি এবারে হাতের কাজ করা আপনার চাহিদা অনেক বেশি। এক্সক্লুসিভ পার্টি শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি আসতেছে। আপনি কানিসিল, মসলিন, অর্গানজা, শামুস, তারপর কাতান, কাঞ্চিপুরম, গাদোয়াল, এই প্যাটার্নটা এখন অ্যাভেলেবেল চলতেছে। ঈদ ফ্যাশনে অনেক নতুন ট্রেন্ড আসলেও শাড়ির আবেদন বরাবরই চিরন্তন। কেনাকাটার এই প্রাথমিক ভিড় বলে দিচ্ছে এবারের ঈদ উৎসব হবে বেশ জমকালো। আর এই উৎসবকে আরও রাঙাতে শাড়ির ভান্ডার নিয়ে প্রস্তুত বিক্রেতারা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ, ঢাকা। সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনসোর মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে মেক্সিকোয়। মোস্ট ওয়ান্টেড এই অপরাধী নিহতের প্রতিবাদে ড্রাগ কার্টেল সিজেএনজি সদস্যরা তাণ্ডব চালায় মেক্সিকোর ৮ রাজ্যে। নিরাপত্তা চৌকি, পেট্রোল পাম্প সহ বাণিজ্যিক বিভিন্ন স্থাপনায় হামলা চালায় তারা। আগুন দেওয়া হয় বিভিন্ন যানবাহনে, অবরোধ করা হয় মহাসড়ক। এই অবস্থায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শেনবাউম। যেন সিনেমার কোনো দৃশ্য। মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসীদের হামলায় জ্বলছে মেক্সিকোর বিভিন্ন স্থান। আগুন দেওয়া হয় পেট্রোল পাম্প, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা, বিভিন্ন যানবাহনে। বাদ যায়নি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন চৌকিও। মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও সিজেএনজি কার্টেলের নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসকে ধরতে রোববার অভিযান চালায় মেক্সিকো সামরিক বাহিনী। জালিস্কো রাজ্যের তাপালপা শহরে চালানো হয় অভিযান। অভিযান চালানোর সময় গুলিতে নিহত হয় এল মেনসো। মারা যায় সিজেএনজি কার্টেলের আরও ৪ সদস্য। এ ঘটনার পর পাল্টা হামলা চালায় কার্টেলের সদস্যরা। অভিযানকে কেন্দ্র করে তাপালপা শহর রণক্ষেত্রে পরিণত হয়। এল মেনসোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোর অন্তত ৮টি রাজ্যে তাণ্ডব শুরু করে মাদক চক্রটির সদস্যরা। এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়, ঘরে থাকার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। এরপর দেশ জুড়ে চালানো হয় অভিযান। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এল মেনসোকে ধরতে চালানো অভিযানে সহায়তা করে মার্কিন গোয়েন্দা সংস্থা। এর পাশাপাশি মেক্সিকান বাহিনীকে অন্যান্য সহায়তাও করে মার্কিন বাহিনী। ৫৯ বছর বয়সী এল মেনসো একসময় পুলিশের কর্মকর্তা ছিলেন। পরে অপরাধ জগতে ঢুকে কুখ্যাত মাদক চক্র সিজেএনজি গঠন করে। এ কার্টেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফেন্টানিল পাচার করা হতো। তাকে ধরতে $১.৫ কোটি পুরস্কারও ঘোষণা করা হয়। মাদক উৎপাদন ও পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। তারই প্রেক্ষিতে চালানো হয় এই অভিযান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। টি
টি-20 বিশ্বকাপের খবর এবার। সুপার 8-এর ম্যাচে আজ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে। ওয়াংখেড়েতে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায়। 7 পয়েন্ট নিয়ে সুপার 8 নিশ্চিত করে দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়ে চলতি বিশ্বকাপে বেশ চমক দেখিয়েছে দলটি। অন্যদিকে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে সুপার 8-এ ওঠে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2022 সালে টি-20 বিশ্বকাপে লড়াই করেছিল দুই দল। সেই ম্যাচে জেসন হোল্ডারের 3 উইকেট এবং জনসন শলের 45 রানের দুর্দান্ত ইনিংসে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, দুপুর বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথেই থাকুন।